এন্টি গ্লাইকোলাইটিক ইফেক্টের জন্য ব্যবহার করি সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড কিভাবে গ্লাইকোলাইসিস প্রিভেন্ট করে জানো তোমরা অলরেডি, এটা তোমাদের ভাইভাই ধরবে। আচ্ছা, HbA1c স্যাম্পলটা আমার কি প্লাজমা, তো প্লাজমা যদি হোল ব্লাড না, ব্লাড তো, ও হোল ব্লাড, হ্যাঁ হ্যাঁ তাই তো হোল ব্লাড। আচ্ছা, যদি হোল ব্লাড আমি HbA1 মানে হোল ব্লাড ব্যবহার করি HbA1c তে, তো এখানে আমার সোডিয়াম ফ্লোরাইড ক্লোরাইড কিছু লাগবে না, জাস্ট একটা অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে। এখানে অ্যান্টিকোয়াগুলেন্টটা কি? ইডিটিএ। এখানে হ্যাঁ ইডিটিএ 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 স্যার, পটাশিয়াম ইডিটিএ, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা জান আর ইয়া করলে। আচ্ছা, ডায়াগনোসিস গুলো বলো দেখি। স্যার নরমাল লেভেল তো হচ্ছে পাশে লেখা থাকে, আমরা কেন মুখস্থ করব? বুঝি না। হ্যাঁ তুমি জি ডায়াগনোসিস স্যার, বলো। এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে স্যার? আমি তোমাকে মুখস্থ সব করতে রিপোর্টে বলি তো নাই, লেখা আমি থাকে। তোমাকে ডায়াগনোসিস করতে বলছি। না স্যার, পরীক্ষায় যে জিজ্ঞাসা করে আবার অবজেক্টিভে তো আসে স্যার। হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে। এই কারণে তুমি কি ভাবছো নরমাল লেভেল তো সবখানে লেখা থাকে? তুমি টেস্ট করলে সব লেভেল কি নরমাল লেভেল লেখা থাকবে এটা তুমি ভাবতেছো? আর অনেক সময় হয় কি তোমাকে ফোনে রিপোর্টটা দেয়া হবে, তখন তোমাকে নরমাল লেভেলটা নাও বলা হইতে পারে। তো এই কারণে তোমাকে এগুলা মুখস্থ করতে হবে। ফাস্টিং গ্লুকোজ নরমাল, কিন্তু হচ্ছে মানে 2 আওয়ার্স ব্লাড গ্লুকোজ হচ্ছে কম, তাহলে কি পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া? দুইটাই তো আমি তোমাকে বলছি তুমি এইটার ডায়াগনোসিস বলো। এটা নরমাল পেশেন্ট। নরমাল পেশেন্ট। আচ্ছা, নরমাল, এটার ডায়াগনোসিস বলো। নরমাল। নরমাল, স্যার। এটার ডায়াগনোসিস বলো। আচ্ছা, কোন জায়গায় বেসিক্যালি হচ্ছে আগে যেটা করা হইতো, আগে হচ্ছে ওজিটিটি করার সময় প্রতি 30 মিনিট পর পর স্যাম্পল নেওয়া হইতো। মানে প্রথমে 0 আওয়ারে, তারপর হচ্ছে আধা ঘন্টায়, তারপর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এরপরে কনভিনিয়েন্সের জন্য এত স্যাম্পল নেওয়া তো মানে কষ্টকর, তুমি বারবার ভেইন গুতাবা, এই কারণে পরে চেঞ্জ করে সেটা 2টা স্যাম্পলে করা হয়েছে। বাট এখনো কোন জায়গায় তোমার একটা অ্যাডিশনাল স্যাম্পল নেয় 1 ঘন্টায়। তো এটা প্রি ডায়াবেটিক। 1 ঘন্টাটা তুমি অমিট করো, এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। কেন প্রি ডায়াবেটিক বললা? কারণ প্রি ডায়াবেটিক বললে হবে না, আমাকে বলতে হবে আইজিটি না আইএফজি। প্রি ইম্পেয়ার্ড ডায়াবেটিক গ্লুকোজ বলতে টলারেন্স, হচ্ছে হ্যাঁ আইজিটি স্যার। স্যার আইজিটি আইএফজি দুইটাই। মানে এটা কি আইজিটি? কেন আইজিটি বললা? আইএফজি আইজিটি দুইটাই না? আচ্ছা, দুইটা যদি হয়ে থাকে তুমি কোনটা বলবা? যদি দুইটাই হয়ে থাকে তুমি কোনটা বলবা, কমটা, দুইটা না এক্সট্রিমটা? এক্সট্রিম, সেটা এক্সট্রিম যেটা সেটা তুমি বলবা। আচ্ছা, এটা কি? ডায়াবেটিস। ডায়াবেটিক। ডায়াবেটিস মানে আচ্ছা, এটা কোনো সন্দেহ নাই, ডায়াবেটিস। এটা ডায়াবেটিস এটা। ডায়াবেটিস এটাও ডায়াবেটিস। এটা ডায়াবেটিস। আচ্ছা, এটা নন ডায়াবেটিক। নরমাল স্যার। নরমাল স্যার। এইটা হাইপোগ্লাইসেমিক। তো এটা তো মনে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বলছিলেন না স্যার ওইটা? বাচ্চাদের ক্ষেত্রে বলছিলাম। হাইপোগ্লাইসেমিয়া, পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া একদম তো খারাপ পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, এটা আচ্ছা পারবা, বুঝে গেছে।
আচ্ছা, ক্লিনিক্যাল এনজাইমোলজি তোমরা ফাংশনাল প্লাজমা এনজাইম, নন ফাংশনাল প্লাজমা এনজাইম দুইটার ডিফারেন্স জানো? জি স্যার। নন ফাংশনাল হচ্ছে মানে কোনো একটা সেলের মধ্যে এটা থাকে, যদি কোনো কারণে সেলুলার ড্যামেজ হয় তাহলে সেটা প্লাজমায় চলে আসে। আচ্ছা, তো একটা এক্সাম্পল বলো দেখি, দুই একটা এনজাইমের। এলপি, এসটি, এলটি, স্যার সেরুলোপ্লাজমিন, থ্রম্বিন, লাইপোপ্রোটিন, লাইপেজ এগুলো হচ্ছে ফাংশনাল স্যার। আর এএলটি এগুলাকে কেন ফাংশনাল বলতেছি? স্যার কারণ কারণ এদের এগুলো ফাংশন প্লাজমাতে মেইনলি প্লাজমাতে স্যার। এগুলার ফাংশন হচ্ছে প্লাজমাতে। আচ্ছা, নন ফাংশনাল প্লাজমা এনজাইমকে অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের বলি, একটা হচ্ছে সিক্রেটরি, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। সিক্রেটরি যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টেস্টিনাল লুমেনে যেগুলো সিক্রেট হচ্ছে, যেগুলার ওখানে লুমেনে ফাংশন। আর ইন্ট্রাসেলুলার যেগুলা হচ্ছে, সেটা তো তুমি বললাই সবগুলা। তো এগুলা নন ফাংশনাল বলতেছি কারণ এগুলার প্লাজমাতে অ্যাকচুয়ালি কোনো ফাংশন নেই, এগুলার যা ফাংশন সেলের ভিতরে। আচ্ছা, তো এটা বারে হচ্ছে যদি সেলুলার ডেথ হয়, আর্লি ডেথ হয় বা সেলুলার ড্যামেজ হয় তখন। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এনজাইম। এনজাইমের ইম্পর্টেন্স কি পড়ছো না? ফার্স্ট ইয়ারই তো পড়ে থাকার কথা। জি স্যার, থেরাপিউটিক, ডায়াগনস্টিক, প্রগনোস্টিক ইউজ স্যার। হ্যাঁ হ্যাঁ, যদি এবিসি পড়ে থাকো, এবিসিতে 8টা না 9টা পয়েন্ট আছে এক্সাম্পল সহ। আচ্ছা, এনজাইমের মধ্যে ইম্পর্টেন্ট শর্ট নোট হিসেবে আসে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ আসে, ভাইভাতেও ধরে। আর হচ্ছে এলডিএইচ, সিকে, ক্রিয়েটিন ফসফোকাইনেজ। তো অ্যালকালাইন ফসফেটেজ এটা কোথায় কোথায় থাকে এগুলা পড়ছো? আইটেম দেওয়ার সময় পড়ছিলা? স্যার এটা কালকে হচ্ছে বলছি কি লিভারে, বোনে আর প্লাসেন্টাতে। লিভার, বোন, প্লাসেন্টায় থাকে। আচ্ছা, তার মানে এটার ভ্যারিয়েন্টও 3 রকমের। আইসোজাইম তো কি জানো, তাই না? স্যার ফাংশনালি সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট। হ্যাঁ, তো এটা যেহেতু এই 3 জায়গায় থাকে, এই 3 জায়গার ডিজিজে তোমার অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে। আচ্ছা, সিকে সিকে কই কই থাকে? ক্রিয়েটিন ফসফোকাইনেজ, স্কেলেটাল স্যার মাসল, হার্ট, ব্রেইন আর লিভার এন্ড মাসেলে স্যার। হার্ট, লিভার, মাসেলে। এটার কয়টা ভ্যারাইটি আছে? স্যার 3টা স্যার। আচ্ছা, 3টা ভ্যারাইটি আছে। আচ্ছা, এটা মানে এটা কি মনোমার, ডাইমার না পলিমার? স্যার ডাইমার স্যার। ডাইমার স্যার। ডাইমার। আচ্ছা, 3টা ভ্যারাইটি আছে। তোমার হার্টের জন্য ইম্পর্টেন্ট কোন ভ্যারাইটি? স্যার এমবি, স্যার সিকেএমবি, সিকেএমবি। মাসেলের জন্য সিকেএমএম, এলডিএইচ এর কয়টা ভ্যারাইটি আছে? পাঁচটা। 5টা। তো হিমোলাইটিক জন্ডিসে কোন ভ্যারাইটি বাড়বে? স্যার এলডিএইচ 1 স্যার। 1 2 দুইটাই, তাই না? আরবিসিতে তো এই দুইটাই থাকে। আচ্ছা, অ্যামাইলেজ লাইপেজ হচ্ছে প্যানক্রিয়াসের জন্য, এগুলা টুকটাক। আচ্ছা, ক্রিয়েটিন কাইনেজ, এই যেটা বলতেছিলাম 3টা ভ্যারাইটি, সিকেবিবি, সিকেএমবি, সিকেএমএম। আরেকটা আছে সেটা মাইটোকন্ড্রিয়াল, ওটা দরকার নেই তোমাদের। মানে সাইটোসোলিক ভ্যারাইটি হচ্ছে এই 3টা। আচ্ছা, এই যে এখানে পার্সেন্টেজটা দেখাতো, হার্টে কোনটা বেশি থাকে? স্যার হার্টে এমবি স্যার। এখানে দেখে কও, এখানে দেখে কও। এমএম বেশি, সিকে এমএম। আচ্ছা, সিকেএমএম বেশি। স্কেলেটাল মাসলে কোনটা বেশি? এমএম। তো দেখো, হার্টেও কিন্তু আলটিমেটলি এমএমই বেশি। তারপর আমি সিকেএমবি কে কার্ডিওস্পেসিফিক বল। আর সিকেএমবি শুধু হার্ট স্টার কোথাও থাকে না তো। হ্যালো, জি স্যার। কেন? এটা হার্টের এই জায়গাগুলোতে খুবই কম থাকতেছে স্যার। স্কেলেটাল মাসল এবং ব্রেইনে সিকেএমবিটা খুবই কম পরিমাণে থাকতেছে, যা হার্টে বেশি। এটা অন্য কোথাও আর থাকে না।
সিকে এমবি যদিও হার্টেও তোমার সিকে বেশি, সিকে এমবির চেয়ে বাট হ্যালো জি স্যার। জি স্যার। বাট সিকে এমবিটা অন্য কোথাও থাকে না। দেখো হার্টে 22% আছে, স্কেলেটাল মাসেলে অনলি 1 to 3%। তো এই কারণে এটাকে কার্ডিও স্পেসিফিক বলা হচ্ছে। তো এটার ইম্পর্টেন্স কি তোমরা জানো? এটা লাগবে না তোমাদের, কার্ডিয়াক মার্কার। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, কার্ডিয়াক মার্কার তো অলরেডি পড়ে ফেলছো, কোন কোন মার্কারকে কার্ডিয়াক মার্কার হিসেবে ইউজ করবা, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল কার্ডিয়াক মার্কার, এটা তোমরা নিশ্চয়ই পড়ছো তাই না? সিকেএমবি troponin T। হ্যাঁ, কেন কোন মার্কারকে, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল কার্ডিয়াক মার্কার পড়ছো না তোমরা? জি স্যার। ইয়েস স্যার। কার্ডিয়াক আচ্ছা। স্পেসিফিক হতে তো এটা তোমরা জানো। তো আমাকে তুমি বলো যে এই যে কার্ডিয়াক প্রোটিন আমি বলতেছি, কি কি বলতেছি? মায়োগ্লোবিন এবং ট্রোপোনিন, তাই না? জি স্যার। ট্রোপোনিনের কয়টা টাইপ আছে? স্যার তিনটা। স্যার আইটা। INC। আমি কার্ডিও স্পেসিফিক বলতেছি কোনটাকে? INT কি স্যার? ট্রোপোনিন, I and T। আই এবং টি, এই দুইটার মধ্যে আবার অ্যাবসোলুট বা টোটালি কার্ডিও স্পেসিফিক কোনটাকে বলতেছি? ট্রোপোনিন স্যার আই। I কে স্যার? ট্রোপোনিন আই। কেন আমি ট্রোপোনিন আই কে টোটালি কার্ডিও স্পেসিফিক বলতেছি আর ওটাকে শুধু টিকে শুধু কার্ডিও স্পেসিফিক? স্যার কারণ I স্যার কার্ডিয়াক মাসেলই পাওয়া যায় স্যার, অন্য জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এগুলা সবই আসলে কার্ডিয়াক মাসেলেই পাওয়া যাবে। কোন মাসেলে পাওয়া যাবে? যে কোনো স্ট্রাইটেড মাসেলে পাওয়া যাবে। এটাকে আমি কার্ডিও স্পেসিফিক বলতেছি এই কারণে, এইটাতে তোমার ট্রোপোনিন আই যেটা, সেটাতে হচ্ছে একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, যেটা অন্যগুলাতে হয় না। অন্যগুলাতে হয় না, যেটা তোমার এই কারণে হার্টেই থাকে। মানে হার্টে যেটা থাকে সেটাতে একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয় হচ্ছে 31st অ্যামাইনো অ্যাসিডে। আর ট্রোপোনিন টির ক্ষেত্রে সেটা হচ্ছে একটা 11 অ্যামাইনো অ্যাসিডে তোমার একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়। বাট এই জিনিসটা তুমি নরমালি পাবা হচ্ছে বাচ্চাদের অথবা কয়েকটা ডিজিজে, যেমন মাসকুলার ডিস্ট্রফি, পলিমায়োসাইটিস, এই ডিজিজ গুলাতেও তোমার এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা হয়। আচ্ছা এইবার হচ্ছে কাইনেটিক্সটা, এটা থেকে তোমাদের ভাইভাতে কোশ্চেন করবে, রিটেনে কোশ্চেন আসবে, এমসিকিউ এ কোশ্চেন আসবে। তুমি আমাকে জাস্ট এটা বলো, একটা পার্সন তোমার কাছে আসলো 4 ঘন্টার বুকে ব্যথা নিয়ে, তুমি কোন টেস্ট করবা? স্যার মায়োগ্লোবিন টেস্ট করো। মায়োগ্লোবিন। তোমার কাছে আসলো 6 ঘন্টার বুকে ব্যথা নিয়ে, তুমি কোনটা অল্টার্ড পাবা? troponin I এর স্যার সিকেএমবি। প্রথম ট্রোপোনিন। তিনটেই পাওয়া যাবে স্যার I মায়োগ্লোবিন। এর সিকেএমবি। আচ্ছা প্রথম CKMB তিনটাই স্যার। পাওয়া যাবে, ঠিক আছে। একটা পার্সন আসলে 10 দিন ধরে বুকে ব্যথা, তুমি কোনটা করবা? স্যার LDH স্যার। LDH। ট্রোপোনিন আই আর এলডিএইচ টা করা হচ্ছে। আচ্ছা ট্রোপোনিন আইআরএলডি। এই কাইনেটিক গুলা তোমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এটা তো নিশ্চয়ই তোমরা আইটেম পরীক্ষা অ্যাসেসমেন্ট যেটা দিছো, অ্যাসেসমেন্টের রিটেন কোশ্চেন ছিল না? এটা নো স্যার। ছিল না? অ্যাসেসমেন্টের তাহলে 8টা কোশ্চেন কি কি ছিল? এটা তো কমন কোশ্চেন। স্যার অনেকদিন আগে দিছিলাম স্যার, ভুলে গেছি। এর জন্য কি কোশ্চেন ছিল সেটাও ভুলে গেছো? স্যার এটা লিখলে তো মনে থাকতো, ওটা তো মনে নেই। ও না, লিখলে তো অবশ্যই মনে থাকতো, বাট ও কি পরীক্ষা দিচ্ছে, কি লিখছিল সেটাও ভুলে গেছে। আচ্ছা এই গ্রাফ জাস্ট। আচ্ছা তো এখানে তোমাকে ভাইভাতে এইভাবেই ধরা হবে, এই একটা পার্সন তোমার কাছে 4 ঘন্টার বুকে ব্যথা নিয়ে আসলো, কি টেস্ট করবা? 6 ঘন্টার বুকে ব্যথা নিয়ে আসলো, কি টেস্ট করবা? 10 দিন পরে আসলো, কি টেস্ট করবা? 8 ঘন্টা পরে আসলো, কি টেস্ট করবা? তোমার আইডিয়াল কার্ডিয়াক মার্কার, কেন তোমার ট্রোপোনিন আই কে আমি কার্ডিও স্পেসিফিক বলতেছি? একটা আইডিয়াল কার্ডিয়াক মার্কারের কি কি
কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। আর নন ফাংশনাল প্লাজমা এনজাইমের ইম্পর্টেন্স এবং হচ্ছে কি এক্সাম্পল। একটা কোশ্চেন, হ্যাঁ এবিসি এর লাস্টে অনেকগুলা মানে ডিজিজের নাম আছে আর কি, যে অ্যালবিনিজম, তারপর হচ্ছে অ্যালকাপ্টোনিউরিয়া, এগুলা কি পড়া লাগবে? না, এগুলা হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজম। অ্যাকচুয়ালি তোমাদের 2012 সালে যে কারিকুলামটা বের হয়েছে, মানে তোমাদের জন্য যে কারিকুলামটাতে, সেই কারিকুলামে ইনবর্ন এরর অফ মেটাবলিজম বাদ দিয়ে দেয়া হয়েছে। কোনো একটা সময় এই জিনিসগুলা আমরা তোমাদেরকে যখন মেটাবলিজম পড়াইতাম, মেটাবলিজমের সাথে সাথে 2-3টা ডিজিজ পড়াইতাম, গ্লাইকোজেন স্টোরেজ এবং ফিনাইল কিটোনিউরিয়া, এই দুইটাই। আর হচ্ছে ডাইজেশনের সময় ল্যাকটোজ ইনটলারেন্স। এখন হচ্ছে এই জিনিসগুলো আসলে আর ইনক্লুডেড না, বাট ল্যাকটোজ ইনটলারেন্সটা যেহেতু ডাইজেশনের পার্ট এবং এটা যেহেতু 1 লাইনের 2 লাইনের ব্যাপার, এটা বাদে বাকি কোনোটাই এখন আর তোমাদের পরীক্ষায় আসে না, আর সো তোমাদের ওটা পড়াও লাগবে না। হ্যাঁ, ডিসলিপিডেমিয়া, এটা কি পড়া লাগবে? কোনটা? ডিসলিপিডেমিয়া। ডিসলিপিডেমিয়া তোমাদের পড়ানো হয়নি? হয়েছে স্যার। ডিসলিপিডেমিয়া তো স্যার। পড়া লাগবেই। ওকে স্যার। লিপিড প্রোফাইলের সাথে ডিসলিপিডেমিয়া তোমাদের তো আইটেম শীটের মধ্যেই লেখা আছে, মানে টার্মটা আছে, যদিও একটু সিলেক্টিভ, এত পড়া লাগবে না। সেটা জিজ্ঞেস করছিলাম যে হাইপোঅ্যালডোস্টেরনিজম, অনেক টাইপ আছে, এগুলো সব লাগবে কিনা? অস্টিওম্যালাসিয়া, এগুলো কি পড়তে হবে স্যার? অস্টিওম্যালাসিয়া, রিকেটস এগুলা তোমাদের না। এবিসির ব্যাপারটা হচ্ছে কি, এবিসিটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে না এমবিবিএস এর না পোস্ট গ্রাজুয়েটের, এটা হচ্ছে মানে মিড পয়েন্টের একটা বই হয়ে গেছে। মানে এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য সাফিসিয়েন্ট না, আবার এমবিবিএস এর জন্য অনেক অনেক বেশি। তো সব তোমাদের পড়া লাগে না। তো এটার কিছু ড্রব্যাকও আছে। ড্রব্যাকটা হচ্ছে কি, ধরো অ্যাকচুয়ালি তোমাদের কারিকুলামের কথা যদি চিন্তা করো, তোমাদের কারিকুলামে কিন্তু অ্যালকোহল মানে মেটাবলিজম থেকেই যদি বলি, অ্যালকোহল মেটাবলিজম বা কোরি সাইকেল, গ্লুকোজ্যালানিন সাইকেল, এগুলা উল্লেখ নাই। বাট তারপরও দেখা যাচ্ছে এখনো গ্লুকোজ্যালানিন সাইকেল আমরা পড়াই, কোরি সাইকেল আমরা পড়াই, কারণ প্রফে আসে। আচ্ছা, এটা আসলে অত কিছু নাই। লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট কি কি আছে তোমরা জানো? জানো না? জি Yes, স্যার, sir. টোটাল কোলেস্টেরল। আচ্ছা, জানো। হ্যাঁ, এই 4টা কম্পোনেন্ট আছে। এই 4টা কম্পোনেন্টের কেউ কেউ ডিজায়ার্ড লেভেল শুনতে চায়, কেউ কেউ নরমাল রেঞ্জ শুনতে চায়। তুমি যেটা ইচ্ছা বলতে পারো, বা তোমাকে যদি রিটেনে আসে উল্লেখ করা না থাকে, তুমি যে কোনো হয় ডিজায়ার্ড লেভেল দিতে পারো বা নরমাল রেঞ্জ হিসেবেই দিতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাকে জাস্ট এটা বলো, এই যে কোলেস্টেরল মানে এই যে লিপিড প্রোফাইলটা তুমি দেখতেছো, এই লিপিড প্রোফাইলের মধ্যে ভালো কোনটা? HTM। স্যার এইচডিএল স্যার। একটা মিনিট। হ্যাঁ, তো কোনটা ভালো বলতেছো? HDL। এইচডিএল। এসডিএল কেন ভালো আশা করি তোমরা জানো, এটা নিয়ে আর কথা বলতেছি না। তোমার আরো 2টা কম্পোনেন্ট আছে, যেটা কোনো কোনো জায়গায় দেখা হয়, কোনো কোনো জায়গায় দেখা হয় না। তো কম্পোনেন্টটা কি? 2টা রেশিও, সিরাম কোলেস্টেরল এসডিএল রেশিও এবং এলডিএল এইচডিএল রেশিও। তো নরমালি এটা প্রথমটা 3.5 এর নিচে থাকে, আর পরেরটা 2.5 এর নিচে থাকতে হয়। তো এটা তো আসলে ক্যালকুলেটিভ, মানে তোমাকে ওই 4টা কম্পোনেন্ট দিলে তুমি ক্যালকুলেট করে নিতে পারবা। আচ্ছা, এই যে এই 4টা কম্পোনেন্ট আছে, এলডিএল কি আমরা মেজার করি না ক্যালকুলেট করে নিই? ক্যালকুলেট করে নিই স্যার। ক্যালকুলেট করে নিই। কি দিয়ে কিভাবে ক্যালকুলেট করি? একটা ইকুয়েশন আছে স্যার, ফ্রিজ ওয়াল কি ইকুয়েশন? ইকুয়েশন নামটা বলুন। আচ্ছা, ফ্রাইডওয়াল্ড ইকুয়েশন। Friedwald ইকুয়েশনটা তোমরা equation। তোমরা কি পড়ছিলা? ইয়েস স্যার, এটা ক্লাসে ছিল স্যার। আচ্ছা, ক্লাসে থাকলে এই ইকুয়েশনটা তোমাদের পড়তে হবে। এই ইকুয়েশনটা দিয়ে তোমাদের অস্পিতেও প্রশ্ন আসতে পারে, এই ইকুয়েশনটা তোমাদের ভাইভাতেও ধরতে পারে। ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা মানে ফ্রাইডওয়াল্ড ইকুয়েশন মেইন যেটা, সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল ইজ ইকুয়াল টু এসডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল এবং ভিএলডিএল। আচ্ছা, আছে তো মনে হয় এখানে, দাঁড়াও। আচ্ছা, এই যে ফ্রাইডওয়াল্ড ইকুয়েশন,
ফ্রাইড ওয়ার্ল্ড ইকুয়েশনটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল ইজ ইকুয়াল টু এলডিএল প্লাস এইচডিএল প্লাস ভিএলডিএল কোলেস্টেরল। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব এলডিএল কোলেস্টেরল, তার মানে হচ্ছে এলডিএল কোলেস্টেরল ইজ ইকুয়াল টু টোটাল কোলেস্টেরল মাইনাস এইচডিএল কোলেস্টেরল প্লাস ভিএলডিএল কোলেস্টেরল। ভিএলডিএল কোলেস্টেরলটা রিপ্রেজেন্ট করে বাই টিজি বাই 5 দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে আমরা আমাদের ফ্রাইড ওয়ার্ল্ড ব্যবহার করি এই ইকুয়েশনটা, এলডিএল ইজ ইকুয়াল টু টোটাল মাইনাস এইচডিএল প্লাস টিজি বাই 5। আচ্ছা, তোমার লিপিড প্রোফাইল করার যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা ওজিটিটির প্রিপারেশনের মতোই সেম, জাস্ট এখানে ডিফার করে যেটা এখানে হচ্ছে ফাস্টিংটা ওভারনাইট ফাস্টিংটা 10 to 12 আওয়ার্স হতে হয়। আচ্ছা, লিপিড প্রোফাইল যে আমি করি এখানে আমার স্যাম্পলটা কি? ব্লাড স্যাম্পল। আচ্ছা, আমাকে বলো তো, তুমি একটা পেশেন্ট ধরো আমি ধরো যে ইফতার করলাম, ইফতার করার পর আমি ব্লাড স্যাম্পল দিব লিপিড প্রোফাইল করতে, মানে এটা কি অ্যাকুরেট হবে না হবে না? এটা কি উচিত হবে না হবে না? হ্যাঁ, কারণ পর হচ্ছে ব্লাডের লিপিড অনেক বেশি থাকে। ইফতারের পর ব্লাডের লিপিড অনেক বেশি থাকবে? কি বললাম আমি বুঝি নাই। তখনও কি তো বললাম এই মতো হ্যাঁ। হবে না। আচ্ছা, খাওয়ার পর আমরা তো বলতেছি 12 আওয়ার ফাস্টিং লাগবে লিপিড প্রোফাইল করতে, বাট অনেক সময় হয় কি 12 আওয়ার ফাস্টিং আমরা রাখি না, করি না, বা ভাবি থাক করে ফেলি টেস্টটা। তো এই ধরনের হঠাৎ করেই করে ফেলা, ডায়েটের উপর ডিপেন্ড না করে, লাস্ট ডায়েটটা কখন ছিল তার জিজ্ঞেস না করে যদি করে ফেলি, সেই ক্ষেত্রে লিপিড প্রোফাইলের কোন কম্পোনেন্টটা আমার অল্টার্ড হবে? হুম, টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল স্যার। আচ্ছা, আমি মেটাবলিজম তো পড়েছি না? Yes, Yes, sir. sir. মেটাবলিজম পড়েছি, ডাইজেশন অ্যাবজর্পশন কি পড়েছি? So, chylomicron কি? কাইলোমাইক্রন। আচ্ছা, তুমি কেন অবশ্যই কাইলোমাইক্রন, বাট তুমি কেন কাইলোমাইক্রন বললা আমাকে বলো। যে ফলিনেটেকটাইনের লিপিডটা আর কি chylomicron হিসেবে অ্যাডাপ্ট হয়। আচ্ছা, তুমি আমাকে জাস্ট এতটুকু বলো, আমি ডাইজেশনে যখন পড়ছি আমরা কি পড়ছিলাম, ডায়েটারি লিপিড ম্যাক্সিমাম কি ফর্মে থাকে? নাইনটি 90% ডায়েটারি লিপিড আমি কি ফর্মে খাচ্ছি? কোলেস্টেরল ফর্মে, তাই না? Yes, sir. জি স্যার। তোমরা আসছো কয়জন আজকে? 60 জন তো নাই, কয়জন আসছো? স্যার 35 জন। 34 জন। 35 জন, অনেক আসছো। আচ্ছা, 90% ডায়েটারি লিপিড ইন দ্য ফর্ম অফ কোলেস্টেরল এস্টার। সবাই এই 35 জনই কি আমার সাথে একমত? ট্রাইএসল গ্লিসারলটা না সম্ভবত। আচ্ছা, সম্ভবত। তার মানে এখন দেখো তুমি কিন্তু দেখো তুমি কিন্তু 34 জনের বিপক্ষে গিয়ে দাঁড়াইতেছো, ঠিক করে কও। ট্রাইএসল গ্লিসারলটাই হওয়ার কথা, মানে আর কি মানে ট্রাইএসেল, হ্যাঁ তোমার কথাই ঠিক, ট্রাইএসেল গ্লিসারলটাই হওয়ার কথা। 90% হচ্ছে ট্রাইএসেল গ্লিসারল। এখন ট্রাইএসেল গ্লিসারল মানে হচ্ছে কি টিজি, তাই না? তো ডায়েটারি লিপিড আমি যখন ডায়েট খাবো তখন হচ্ছে আমি আলটিমেটলি খাচ্ছি হচ্ছে টিজি। তাহলে লিপিড প্রোফাইলের কোন কম্পোনেন্টটা আমার অল্টার্ড হবে? হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি যদি ডায়েটের উপর নির্ভর না করে তুমি যদি একটা পার্সেন্টের লিপিড প্রোফাইল করো, তাহলে তোমার এই ভ্যালুটাই তুমি শুধু অল্টার্ড পাবা। বাট প্রবলেম যেটা হচ্ছে টিজি যখন তুমি অল্টার্ড পাবা, তুমি এলডিএল ক্যালকুলেট করো কিভাবে? টিজি দিয়ে, তাই না? জি স্যার। তাহলে তুমি কি এলডিএল ক্যালকুলেট করতে পারবা? না স্যার। পারবা না। তার মানে তোমার মেইন প্রাইমারি অল্টারেশন হবে টিজিতে এবং সেকেন্ডারি অল্টারেশন হবে কিসে? এলডিএল।
এলডিএল। আচ্ছা আচ্ছা, ডিসলিপিডেমিয়া তোমাদেরকে কি পড়ানো হয়েছে কও দেখি, তোমরা বলো ডিসলিপিডেমিয়ার ডেফিনেশন কি বলো? abnormal plasma metabolic lipoprotein disorder and characterized by abnormal lipid. অ্যাবনরমাল লিপিড অথবা লিপিড প্রোফাইল। আচ্ছা আর কি পড়ছো, ক্লাসিফিকেশন পড়ছো? স্যার লেকচারে তো ছিল স্যার। primary secondary লেকচারের ক্লাসিফিকেশন ছিল? এই লিপিডের লেকচার কে নিছেন? Munzarin ma'am. মুনজারিন ম্যাম। আচ্ছা ক্লাসিফিকেশন কি পড়ছো বলো দেখি? প্রাইমারি প্রাইমারি হাইপারলিপিডেমিয়া, সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়া, আর প্রাইমারি আর সেকেন্ডারি হাইপোলিপিড। আচ্ছা প্রাইমারি হাইপারলিপিডেমিয়া কজ কি, আর কি কি প্রাইমারি হাইপারলিপিডেমিয়ার মধ্যে কোনো টাইপ পড়ো নেই আর, নাকি শুধু প্রাইমারি হাইপারলিপিডেমিয়া আছে স্যার familial Familiar হ্যাঁ বলো বলো। triglyceridemia, familiar chylomicronemia, chylomicronemia, familial hypercholesterolemia, familial hypertriglyceridemia. or combined hyperlipidemia. এগুলাই পড়ছো তাই না? এগুলাই কি জি, স্যার। প্রাইমারি হাইপারলিপিডেমিয়ার মধ্যে হচ্ছে জি স্যার। ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, ফ্যামিলিয়াল হাইপারট্রাইগ্লাইসেরিডেমিয়া, অথবা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুইটাই যদি বেশি থাকে সেটাকে আমি বলতেছি ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া। আর আর এই ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি জেনেটিক ক্লাসিফিকেশন। তো তার মানে হচ্ছে তিনটা ফ্যামিলিয়াল কন্ডিশন, একটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, ফ্যামিলিয়াল হাইপারট্রাইগ্লাইসেরিডেমিয়া, ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলাইপিডেমিয়া এবং লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি, অ্যাপোসিটো ডেফিসিয়েন্সি। হাইপোলিপিডেমিয়ার মধ্যে কি আছে? এ বিটা লাইপোপ্রোটিনিয়া এবং এন আলফা লাইপোপ্রোটিনেমিয়া। মানে অ্যাপো এ এবং অ্যাপো বি কমে গেলে হাইপোলিপিডেমিয়া হচ্ছে, অ্যাপো সি কমে গেলে হাইপারলিপিডেমিয়া হচ্ছে। আচ্ছা এগুলা গেল প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে ইডিওপ্যাথিক অথবা জেনেটিক কজ। সেকেন্ডারি আছে, সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়াকে আমি আবার দুই ভাগে ভাগ করি, হাইপার ট্রাইগ্লাইসেরিডেমিয়া অথবা হাইপার কোলেস্টেরোলেমিয়া। তো এইটার কজটা আসলে তোমরা এবিসি থেকেই যদি পড়ো মানে আলটিমেটলি মোরলেস এগুলা কমন, দুইটাতে আসলে একই হয়। এবং দেখো টার্মগুলা কিন্তু প্রিডোমিনেন্ট, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ট্রাইগ্লিসারাইড কিন্তু একা বাড়ে না, আলটিমেটলি কোলেস্টেরলকে নিয়েই বাড়ে, বাট এখানে ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি বাড়ে। তো কজগুলো অ্যাকচুয়ালি মোরলেস কমনই হবে, শুধু কিছু ডিফার করবে। যেমন আমরা কিন্তু জানি যে থাইরয়েড হরমোনের একটা কাজ হচ্ছে কোলেস্টেরল কি করা, সিনথেসিস করা। থাইরয়েড হরমোন কোলেস্টেরল কি করে? এক্সক্রিশন করে স্যার। এক্সক্রিশন করে। তো থাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে এক্সক্রিশন হবে না স্যার, সেরাম কোলেস্টেরল হবে না। তার মানে হাইপোথাইরয়েডিজমে হাইপার কোলেস্টেরোলেমিয়া হবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি বাড়ার কথা, কোলেস্টেরল না ট্রাইগ্লিসারাইড? কোলেস্টেরল। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে হচ্ছে ধরো বাইল ডাক্ট অবস্ট্রাকশন। বাইল ডাক্টের কাজ কি? বাইল ডাক্ট হচ্ছে কোলেস্টেরল এক্সক্রিশনের একটা রুট পাথওয়ে। তো বাইল ডাক্ট যখন অবস্ট্রাক্ট হবে তখন হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া হবে। তো এরকম দুই একটা টুকটাক আর কি ডিফার করে, বাকি হচ্ছে কমন। ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহল পয়জনিং, রেনাল ফেলিউর, নেফ্রোটিক সিনড্রোম, এটা হচ্ছে দুই জায়গাতেই থাকবে। সেকেন্ডারি হাইপোলিপিডেমিয়া আসলে কমন না, এটা হচ্ছে ক্রনিক ওয়েস্টিং, ক্রনিক ক্যাকেক্সিয়া অথবা সিভিয়ার ওয়েস্টিং, অথবা কারো যদি ক্রনিক ডিজিজ থাকে লাইক ক্রনিক লিভার ডিজিজ, ম্যাল অ্যাবজর্পশন। এই হচ্ছে তোমার ডিসলিপিডেমিয়া। আচ্ছা আর ডিসলিপিডেমিয়ার ইম্পর্টেন্স কি? ডিসলিপিডেমিয়া তোমার আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস এগুলা হতে পারে। এই তো। এতটুকুই তো পড়ানো হচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা বাজে কয়টা? শেষ করব না আর একটা আইটেম আছে, কি করব? স্যার কালকে স্যার কতগুলো এমসিকিউ আসবে স্যার, আপনি কি জানেন স্যার? আমি তো জানি না, এটা তো সিনিয়ররা বলতে পারবে। স্যার এমসিকিউ তবে হবে না কত, স্যার? আলটিমেটলি 1 ঘন্টা পরীক্ষা তো এমসিকিউই হবে, কারণ রিটেন হইলে মিনিমাম 1.5 ঘন্টা হইতো। মানে 1 ঘন্টা পরীক্ষা, ব্যাপারটা আসলে 1 ঘন্টা দেখে না,
এই স্যারের সাথে আমার কথাই হয়েছে, এটা এমসিকিউই হবে। তো আচ্ছা, বাকি রইলো 1 নাম্বার আইটেম। 1 নাম্বার আইটেম থেকে তোমরা, আচ্ছা আমি জাস্ট 10 মিনিট সময় নেই। স্যার আচ্ছা দিয়েছি। ল্যাবরেটরি হ্যাজার্ডের ডেফিনেশন কি তোমরা জানো? এটা তোমাদের ভাইভাতে ধরবে, টাইপস জিজ্ঞেস করে, তো টাইপস এর মধ্যে টাইপস তো তোমরা জানো, বায়ো হ্যাজার্ড অথবা বায়োলজিক্যাল হ্যাজার্ড, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন তোমাদের পড়তে হয়। ডেফিনেশন জানো, বায়ো হ্যাজার্ডের সোর্স কি এবং রুট কি? সোর্স সোর্স হচ্ছে যে কোনো কি বলে ব্লাড, Body fluid। ইউরিন, কোনো বডি ফ্লুইড, মানে যে কোনো কিছু হতে পারে। কি কি মানে কি কি এজেন্ট আছে, তো এখানে একটা এজেন্টের নাম লেখা আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে যেই এজেন্টটা ওই ল্যাবে যারা কাজ করে, ধরো হ্যালো, স্যার হ্যাঁ কয়জন আসছে বইলো, মানে কখন শুরু করে? বাংলাদেশ কি আজকে জিতছে না হারছে? জিতে তো অবশ্যই নাই, হারছে না এখনো খেলা চলে? হ্যাঁ জানো কেউ? স্যার ম্যাচ হারছে ও 200 সামথিং রানে স্যার। গণকক্কাস কি? গণকক্কাস হচ্ছে নাইসেরিয়া গনোরি, একটা ব্যাকটেরিয়া। ও আচ্ছা, তো কি কি ইনফেকশনাস এজেন্ট, এটা আসলে ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে, দুই একটা তুমি যে কটা নাম বলতে পারবা সেটাই সাফিসিয়েন্ট। কি কি রুট আছে ইনফেকশনের, তো যতগুলা ওয়ে থাকে, অ্যাসপিরেশন, ইনহেলেশন, ইনোকুলেশন, কন্টামিনেশন, রুট অফ ট্রান্সমিশন ওই একই, ওই এইটাই আলটিমেটলি। প্রিভেনশনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ো হ্যাজার্ড প্রিভেনশনের হচ্ছে 7 সেফগার্ড, 7 রুলস, সেফগার্ড রুল যেটা বলি, বা 7 রুলস অফ বায়োসেফটি। এই 7টা পয়েন্ট তোমাকে বলতেই হবে। তুমি যখন ভাইভা দিবা তখন হচ্ছে টিচার এক্সামিনার আঙ্গুলে গুনতে থাকবে তুমি কয়টা বলছো, ঠিক আছে? এই 7টা পয়েন্ট তোমাকে বলতেই হবে। কেমিক্যাল হ্যাজার্ড আসলে ওইভাবে আসে না, তো এখানে কয়েকটা টাইপস অফ হ্যাজার্ডাস কেমিক্যাল লেখা আছে, এটা তোমাদেরকে মানে ভাইভাতে দুই একটা জিজ্ঞেস করলেও করতে পারে, কিন্তু ভাইভাতে আসলে সবসময় বায়ো হ্যাজার্ডই বলে। তো কেমিক্যাল হ্যাজার্ড প্রিভেন্ট করার জন্য কি কি করবা তুমি, সেটা আসলে তুমি জাস্ট একবার রিডিং করে বানাই বানাই বললেই হবে, বা বানাই বানাই লিখলেই হবে, এটা বড় ইস্যু না। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বায়ো হ্যাজার্ডটাই। ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে তোমার ফিজিক্যাল ইনজুরি গুলা। তো ফিজিক্যাল ইনজুরির মানে এগুলা আসলে তোমার মুখস্থ না করে তুমি যতটুকু সম্ভব একবার রিডিং করে তুমি যেভাবে প্রডিউস করো ওইটাই তোমার জন্য বেটার।
আচ্ছা, আমি এগুলো অমিট করলাম, করে আমি সরাসরি চলে গেলাম স্যাম্পলে। স্যাম্পল, স্পেসিমেন, অ্যানালাইট, এই তিনটা কি জিনিস পার্থক্য জানো? স্পেসিমেন, স্যাম্পল, অ্যানালাইট পার্থক্য জানো বা ডেফিনেশন জানো? স্যাম্পল হচ্ছে যেটা আমরা স্পেসিমেন থেকে কালেক্ট করি, মানে যদি ব্লাড যদি স্পেসিমেন হয় তাহলে স্যাম্পল হচ্ছে তার মানে প্লাস। স্পেসিমেন হচ্ছে একটা বড় জিনিস, এটার পার্ট হচ্ছে স্যাম্পল। স্যাম্পলের মধ্যে আমি যে জিনিসটা মেজার করব সেটাই হচ্ছে অ্যানালাইট, তাই তো, তাই না? তার মানে জি, অ্যানালাইট স্যার। হচ্ছে পার্ট অফ স্যাম্পল, স্যাম্পল হচ্ছে পার্ট অফ স্পেসিমেন। কি কি স্যাম্পল আমরা ইউজ করি এটা বলা বলির কিছু নাই। আচ্ছা, আমরা যে ব্লাড কালেক্ট করি, আমাদের ব্লাড কালেকশনের সাইট কোনটা? আমরা কোত্থেকে কালেক্ট করি? আর্টারি থেকে না ভেইন থেকে? ভেইন থেকে। স্যার Vein ভেইন থেকে। থেকে। তো মেইনলি আমরা ভেনাস ব্লাড কালেক্ট করি। আর্টারিয়াল ব্লাড কোন টেস্ট করতে কালেক্ট করতে হয় বলো তো? arterial blood gas analysis. আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এই একটা টেস্ট করতেই আর্টারিয়াল ব্লাড আমরা কালেক্ট করি। ক্যাপিলারি ব্লাড আমরা কোন টেস্ট করতে কালেক্ট করি? স্যার ব্লাড টেস্টের জন্য ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে গ্রুপিং স্যার। বা ব্লাড গ্রুপিং। তো কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লেস হ্যাজার্ডাস, এটা তোমার কোনো প্রিপারেশন লাগে না, কোনো ফ্লেবোটমিস্ট লাগে না। ফ্লেবোটমিস্ট মানে কি জানো তো? ফ্লেবোটমি মানে কি? আচ্ছা, ব্লাড কালেকশন ফ্রম ভেইন, এটাকে ভেনা পাংচার বলতেছি, যে কালেক্ট করে তাকে বলতেছি ফ্লেবোটমিস্ট। আচ্ছা, কি কি ভেইন কমনলি ইউজ করি আমি? মানে কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত, আমার ক্রাইটেরিয়া আমি ভুলে যাই। আমি কোন ভেইনটা তোমার কমনলি ইউজ করি ভেনাস ব্লাড কালেক্ট করতে? হ্যাঁ, হ্যাঁ, ইজিলি পারচেজ Anticubital করা vein. যাবে যেগুলো স্যার। আমাকে ভেইনটার নাম বলো, কোন ভেইন থেকে আমি ব্লাড কালেক্ট করি? Anticubital vein. এন্টিকিউবেটাল ভেইন, হ্যাঁ। তো ব্লাড কালেকশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তোমরা সন্ধানীতে কেউ কাজ করছো বা কেউ ব্লাড ড্র করছো? স্যার ব্লাড দিয়েছি, কখনো ড্র করিনি। ব্লাড দিয়েছো, আচ্ছা। তো ব্লাড কালেক্ট করার সময় তোমার অবশ্যই একটা ক্লিন ড্রাই টেস্ট টিউব লাগে। ওই টেস্ট টিউবে তোমার আইডি নাম্বার দিতে হয়, এটা প্রসিডিউরটা বলতেছি। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, তোমার ব্লাডটা ড্র করার আগে এন্টিকিউবিটাল ভেইনের উপরে তুমি একটা টর্নিকুয়েট বাঁধো, তাই না? ইয়েস স্যার। টর্নিকুয়েটটা কেন বাঁধো তুমি? ব্লাড যদি ফ্লো ব্লাড ফ্লোটা বেড়েছে, স্লো হয়েছে, টর্নিকুয়েট বাঁধলে কি হয়? ব্লাড বুঝি ফ্লোটা নাই। স্লো হয়েছে। টর্নিকুয়েটটা বাঁধলে অ্যাকচুয়ালি ভেনটা প্রমিনেন্ট হয়ে ওঠে, তাই না? প্রমিনেন্ট হয়। তো অ্যাকচুয়ালি টর্নিকুয়েটের উদ্দেশ্য হচ্ছে আমার এইটাই। টর্নিকুয়েটটা আমি কোথায় বাঁধি? 4 থেকে 6 ইঞ্চি অ্যাবভ দা পাংচার সাইড। এটা আমি প্রচন্ড রকম টাইট করে বাঁধবো, তাই না? নো স্যার, না স্যার মোটামুটি। মোটামুটি, তার মানে একটু লুজ থাকবে। করলে তো ব্লাডই আসবে না। হ্যাঁ, তার মানে একটু এটা লুজলি অ্যাটাচ, মানে মোটামুটি প্রমিনেন্ট হয় এরকম। হ্যাঁ মোটামুটি, মানে এটা নট অ্যাকচুয়ালি নট টু টাইট, নট টু লুজ, সোজা কথা। আচ্ছা, এরপর হচ্ছে তুমি টর্নিকুয়েটটা বাঁধলা, ভেইনটা প্রমিনেন্ট হলো, এবার হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক মেজারমেন্ট নিতে হবে পেশেন্টের জন্য। তো তুমি একটা হেক্সিসল বা যে কোনো কিছু দিয়ে তুমি জায়গাটা ক্লিন করলা। ক্লিন করলে তুমি তারপর নিডলটা ইনসার্ট করলা। ইনসার্ট করার সময় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমার যে অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেস এবং নিডল, এটা যত মিনিমাম হবে তত তোমার জন্য বেটার, মানে যত হরাইজন্টাল হবে। তো ইউজুয়ালি অ্যাঙ্গেলটা থাকে 15 ডিগ্রি। আচ্ছা, তারপর আর কি কি ইম্পর্টেন্ট? তুমি যখন নিডলটা ইনসার্ট করলা, এরপর হচ্ছে তোমার টর্নিকুয়েটটা খুলে ফেলতে হয়। কেন খুলে ফেলতে হবে? স্যার ব্লাড আসতে পারে। ট্রেনার খুলে ব্লাড, দেওয়া লাগবে। যাতে ব্লাডটা আসতে পারে, মানে স্মুথলি ব্লাডটা আসতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে এই জিনিসটাতে অনেকেই দেখি, অনেক মানে প্রতিষ্ঠিত জায়গাতে এই জিনিসটা ফলো করা হয় না। টর্নিকুয়েটটা বাধাই থাকে, ব্লাডটা ড্র করে তারপর টর্নিকুয়েট খোলা হয়, এটা রং। তোমার নিডল যখন ইনসার্ট হয়ে যাবে, তুমি যখন
তখন তোমার ড্র করার আগে টর্নিকেটটা তুমি খুলে ফেলবা। আচ্ছা, তুমি ব্লাডটা স্লোলি সিরিঞ্জের মধ্যে টানবা। কেন? হিমোলাইসিস প্রিভেন্ট করতে। আচ্ছা, তারপর কি তুমি নিডেলটা উইথড্র করে তুমি পাংচার সাইটটা প্রেস করে রাখবা কটন দিয়ে, তারপর ফার্স্ট এড ব্যান্ড দিবা। আচ্ছা, এই যে এই পার্টটা, এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা যদি রিটেনে আসে তাহলে এই পয়েন্টটা তোমাদের খাতায় আমরা দেখতে চাই, কারণ তুমি ব্লাড ড্র করলা, ব্লাড ড্র করার পরপরই আসলে তোমার কাজ কিন্তু শেষ হয়ে যায় না। পেশেন্টের সেফটি হচ্ছে তোমারই দায়িত্ব। ড্র করা হয়ে গেলে পেশেন্টের ব্লাডটা মানে থেমে গেছে কিনা, পাংচার সাইট থেকে কোনো উজিং হচ্ছে কিনা সেটা ম্যানেজ করা তোমার দায়িত্ব। সো এই পয়েন্টটা তুমি উল্লেখ করছো কিনা বা ভাইভাতে তোমাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি বলতেছো কিনা, এটা আমরা মানে এক্সামিনাররা এটা খেয়াল করেন। আচ্ছা, তুমি এরপর হচ্ছে যেটা তুমি যেই সিরিঞ্জের মধ্যে নিলা ব্লাডটা, সেই সিরিঞ্জ থেকে তুমি নিডলটা রিমুভ করবা, করে তুমি একটা টেস্ট টিউবে তুমি ক্যাপটা খুলে আস্তে করে সাইড দিয়ে, টেস্ট টিউবের সাইড দিয়ে তুমি ব্লাডটা টেস্ট টিউবে দিবা। আচ্ছা, এখানে আসলে পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি টর্নিকেটটা বাঁধবা হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি উপরে, এবং সেটা নট টু টাইটলি নট টু লুজলি, অ্যাঙ্গেলটা হবে যত মিনিমাম তত মিনিমাম। প্রপার অ্যান্টিসেপটিক মেজারমেন্ট সেটা হচ্ছে আগে এবং পরে, এবং তুমি ব্লাড ড্র করার আগে টর্নিকেটটা লুজ করে নিছো কিনা, এই পয়েন্টগুলা ইম্পর্টেন্ট। প্রিকশন এগুলা পড়ে নিবা। আচ্ছা, কি কি চেঞ্জ হয়? তুমি ধরো ব্লাড ড্র করলা, ড্র করে তুমি ল্যাবে নিয়ে গেলা, কিন্তু টেস্ট করতে দেরি হয়ে গেল, তো ওই যে ব্লাডে কি কি চেঞ্জ হতে পারে পড়ছো না এগুলা? মোটামুটি। মোটামুটি। তো মেইন যে চেঞ্জ হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজেশন হয়ে যায়, তার মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ হবে, বাইকার্বনেটটা কমে যায়, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে যদি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন থাকে তাহলে ইউরিয়াটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, পাইরুভেটটা ল্যাকটেটে কনভার্ট হয়, এবং যে ইনঅর্গানিক ফসফেট গুলা আছে সেগুলার হাইড্রোলাইসিস হয়ে যাবে, এবং যদি সেল থাকে সেই সেলগুলার ড্যামেজ হয়ে তোমার সেলের ভিতরে যে নন ফাংশনাল প্লাজমা এনজাইম গুলো আছে এগুলা বের হয়ে আসে। এটা রিটেনে আসে, অস্পিতে আসে, ভাইভাতে ধরে। প্রিভেনশন কিভাবে করবা সেটা তোমাদের এত ডিটেলস জানা লাগবে না। তো আলটিমেটলি নেট আমার যেটা কি কি বাড়তেছে এবং কি কি কমতেছে, তো কমতেছে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, পাইরুভেট, বাইকার্বনেট। বাড়তেছে কি কি? সেলের ভিতরের কন্টেন্ট গুলা, নন ফাংশনাল প্লাজমা এনজাইম গুলা, ফসফেট, পটাশিয়াম, ক্লোরাইড। অ্যান্টিকোয়াগুলেন্ট আসলে তোমাদের এইভাবে আসে না, তো জাস্ট জেনে রাখো আমরা কমনলি কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা ব্যবহার করি। এটা তোমাদের ফিজিওলজিতেই মনে হয় প্র্যাকটিক্যালে পড়ানো হয়েছে না? হ্যাঁ, জাস্ট নামগুলাই। এটা তো ওই দিন বলছিলাম। আচ্ছা, এইবার হচ্ছে কয়েকটা টার্ম, অ্যাকুরেসি, প্রিসিশন, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি। অ্যাকুরেসি মানে কি? আচ্ছা, আমার মনে করো আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে ব্লাড গ্লুকোজ লেভেল 6.5, তো আমি আমার ব্লাড দিলাম, দিয়ে টেস্ট করলাম, আসলো হচ্ছে 6.5, আবার করলাম ওই স্যাম্পলেই, আসলো 6.4, আবার করলাম, আসলো 6.5। এই যে আমার বারবার যে 6.5 বা তার কাছাকাছি ভ্যালু আসতেছে, তো আমার তাহলে অ্যানালাইটিক্যাল টেকনিকটাকে আমি বলবো অ্যাকুরেট। তো অ্যাকুরেসিটা তাহলে কি? ডিগ্রি অফ ক্লোজনেস অফ মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু। মানে এই যে আমার ট্রু ভ্যালু কত ছিল তাহলে? 6.5। আমি যে বারবার টেস্ট করতেছি এবং বারবার 6.5 বা তার আশেপাশেই পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকুরেট। আচ্ছা, এখন যদি আমার ব্যাপারটা এরকম হতো, আমার অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজ লেভেল 6.5, আমি ব্লাড ড্র করলাম, ড্র করে একবার টেস্ট করলাম, আসলো 6.2, আবার করলাম, আসলো 6.2,
আবার করলাম, আসলে 6.1। আমি কি এটাকে অ্যাকুরেট বলতে পারবো? না স্যার। হ্যাঁ, না স্যার কিন্তু অ্যাকুরেট বলতে পারবো না, কারণ আমার বলতে পারবো না এই কারণে, কারণ হচ্ছে 6.5 এর চেয়ে এটা ডেভিয়েশনটা বেশি। কিন্তু দেখো বারবারই 6.2 6.2 6.2 আসতেছে। তো এই যে দেখো একই রেজাল্ট বারবার প্রডিউস করতেছে। তো এই জিনিসটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো প্রিসাইজ অথবা রিপ্রোডিউসিবিলিটি। অ্যাকুরেট না হোক, সে যে বারবার একই রেজাল্ট দিচ্ছে, এটাকে বলতেছি রিপ্রোডিউসিবিলিটি অথবা প্রিসিশন। তাহলে প্রিসিশনটা কি? প্রিসিশনটা হচ্ছে যখন তুমি একই স্যাম্পলে একই টেস্ট করে একই রেজাল্ট পাবা বারবার। সেটা এমনও হইতে পারে, সেটা অ্যাকুরেট হইতে পারে, নাও হইতে পারে। তো সোজা আকারে যদি মানে একটা ডেফিনেশন আকারে বলি, এগ্রিমেন্ট বিটুইন দ্য রেপ্লিকেট মেজারমেন্ট অন দ্য সেম স্যাম্পল অর আইডেন্টিক্যাল স্যাম্পল। তো এখানে যদি আমি দেখি, তো এটা তো বুলসাই, বুলসাই বলে না? আচ্ছা, এই যে দেখো এখানে এখানে সবগুলা টার্গেট হচ্ছে তোমার সেন্টারে। তো এটা কি অ্যাকুরেট বলবো আমি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার এবং এটাকে কি প্রিসাইজ বলবো? দেখো সবগুলাই তো মানে ভিতরে, রেডের ভিতরে। এটাকে কি আমি প্রিসাইজ বলবো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটাকে আমি অ্যাকুরেটও বলবো, প্রিসাইজ Yes, sir. বলবো। এটাকে আমি কি বলবো? দেখো সবগুলো, একিউরেট না কিন্তু প্রিসাইজ স্যার। হ্যাঁ, তার মানে এটা অ্যাকুরেট না বাট প্রিসাইজ। এটাকে আমি কি বলবো? এটা কোনোটাই না। এটা অ্যাকচুয়ালি কোনোটাই না। এটা কিছুই না। হ্যাঁ, আর এটাকে কি বলবো? একটু ভ্যারিড স্যার, স্যার এটা একটু ঠিক প্রিসাইজ স্যার। কিন্তু স্যার একিউরেট না স্যার। এটাকে হিজিবিজি বলবো। আচ্ছা আচ্ছা, এইটার সাপেক্ষে এটা কি প্রিসাইজ না অ্যাকুরেট? এইটার সাপেক্ষে এটা, প্রিসাইজ স্যার। এটার সাপেক্ষে এটা প্রিসাইজ, বাট এটা লেস প্রিসাইজ। আবার এটার সাপেক্ষে এটা লেস প্রিসাইজ। আচ্ছা, সেনসিটিভিটি স্পেসিফিসিটি, এই দুইটা টার্ম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? যে করোনা টেস্ট করতে গেলে আমরা যে বলতেছিলাম পিসিআরটা হচ্ছে সেনসিটিভ না, পিসিআর এর স্পেসিফিসিটি বেশি, সেনসিটিভিটি কম, বলতেছিলাম না এরকম কিছু? শুনছিলা এরকম কিছু টার্ম? শুনছো না শুনো নাই? শুনছিলাম স্যার। আচ্ছা, সেনসিটিভিটি স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি হচ্ছে তোমার যেই অ্যানালাইটটা মেজার করার কথা, সেই অ্যানালাইটটাকেই মেজার করার ক্যাপাসিটি। ধরো তুমি একটা অ্যানালাইটিক্যাল মেথড ব্যবহার করতেছো, করে তুমি ধরো তুমি ব্লাড গ্লুকোজ মেজার করার জন্য গ্লুকোজ অক্সিডেজ মেথডটা ব্যবহার করতেছো। তো গ্লুকোজ অক্সিডেজ মেথডটা অলওয়েজ গ্লুকোজের সাথেই রিয়াক্ট করবে, অন্য কোনো কিছুর সাথে রিয়াক্ট করবে না। কিন্তু ধরো তুমি ক্রিয়েটিনিন মেজার করতেছো জাফি রিঅ্যাকশনে বা পিকনিক, ওই জাফি রিঅ্যাকশন তো পড়ছো, তোমাদের প্র্যাকটিক্যাল হয়নি তাই না? নো স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, তো তুমি ক্রিয়েটিন মেজার করতেছো যে পিকনিক অ্যাসিড বলে একটা জিনিস আছে, সেটার সাথে রিয়াক্ট করে। তো কিন্তু ওখানে একটা ড্রব্যাক কি, এই পিকনিক অ্যাসিডটা মানে ওটাকে আমরা বলি জ্যাফি রিঅ্যাকশন। এই জ্যাফি রিঅ্যাকশনটা ক্রস রিয়াক্ট করে আরো কয়েকটা সাবস্টেন্সের সাথে। তো আপাতত এটাই মনে রাখো যে তুমি যেই মেথডটা ব্যবহার করতেছো, সেই মেথড দিয়ে তুমি তোমার যে টার্গেট অ্যানালাইট, যদি শুধু ওইটাকেই ডিটেক্ট করতে পারো, অন্য কোনো কিছু যদি এখানে রিয়াক্ট না করে, তাইলে বলবা তুমি মেথডটা স্পেসিফিক। তাইলে এখন যদি এটাকে আমি ডেফিনেশন আকারে বলি, তার মানে হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড টু মেজার অনলি দ্যাট অ্যানালাইট অথবা অনলি টার্গেটেড অ্যানালাইট। সেনসিটিভিটি কি? সেনসিটিভিটি হচ্ছে, মনে করো ধরো আমি পিসিআর এর কথাই যদি বলি, ধরো ব্লাডে সামান্য পরিমাণ করোনা ভাইরাস আছে, তুমি পিসিআর করে যদি ওই সামান্য পরিমাণকেও ডিটেক্ট করতে পারো, তার মানে তুমি বলবা পিসিআর টেস্টটা সেনসিটিভ। তার মানে হচ্ছে তুমি এই সামান্য পরিমাণ মানে বলতে বোঝাচ্ছি স্মল অ্যামাউন্ট। তার মানে যখন কোনো অ্যানালাইটিক্যাল টেকনিক স্মল অ্যামাউন্টকেও ডিটেক্ট করতে পারে, তখন তাকে আমি বলতেছি ওই টেস্টটা সেনসিটিভ। এবং এই
জিনিসটাকে বলতেছে, এই অ্যাবিলিটিটাকে বলতেছি সেন্সিটিভিটি। আচ্ছা, এখন যদি আমি সহজ কথায় বলি, সহজ বাংলায় বলি, সেন্সিটিভিটি মানে হচ্ছে হ্যাঁ কে হ্যাঁ বলা, আর স্পেসিফিসিটি মানে হচ্ছে না কে না বলা। মানে কি? সেন্সিটিভিটি মানে হচ্ছে হ্যাঁ কে হ্যাঁ বলা। ডিজিজ আছে, তোমাকে বলতে হবে ডিজিজ আছে। কখন তুমি বলতে পারবা? যখন তুমি স্মল অ্যামাউন্ট কেও ডিটেক্ট করতে পারবা, তখনই বলতে পারবা ডিজিজ আছে। তার মানে হচ্ছে ওইটাই হচ্ছে সেন্সিটিভিটি। তাইলে হচ্ছে সেন্সিটিভিটি কি? অ্যাবিলিটি অফ অ্যানালিটিক্যাল টেকনিক টু ডিটেক্ট স্মলেস্ট অ্যামাউন্ট। আবার বলতেছি, সেন্সিটিভিটি মানেই হচ্ছে যখন স্মল অ্যামাউন্ট ডিটেক্ট করতে পারে। স্পেসিফিসিটি মানে হচ্ছে নাকে না বলা। তার মানে ডিজিজ নাই, তুমি বলবা ডিজিজ নাই। কখন বলতে পারবা? যদি শুধু ওই অ্যানালাইট যদি শুধু করোনা ভাইরাসকেই ডিটেক্ট করে। এখন যার করোনা ভাইরাস নাই তার তো কোনো ডিটেকশনই হবে না। অন্য কোনো ভাইরাসের ডিটেকশন দিয়ে সে বলবে না করোনা ভাইরাস আছে, তার মানে হচ্ছে নাকে না বলা। তো এটা তাইলে এটা বলতে গেলে আমার কি লাগবে? শুধু ওই অ্যানালাইটটার সাথেই যাতে রিয়াকশনটা হয়। তো তাইলে আমি কি বলবো? স্পেসিফিসিটি, অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক্যাল মেথড টু মেজার অনলি দ্যাট অ্যানালাইট অথবা অনলি টার্গেট অ্যানালাইট। বোঝা গেছে কি দুইটা টার্ম? মানে স্যার স্পেসিফিসিটি হচ্ছে ওই অ্যানালাইট স্পেসিফিক। হ্যাঁ, মানে স্পেসিফিসিটিতে মানে হচ্ছে তুমি শুধু করোনা ভাইরাসকেই ডিটেক্ট করবা পিসিআর দিয়ে, অন্য কোনো ভাইরাস এখানে ক্রস রিঅ্যাক্ট করতে পারবে না। তো যখন না পারবে তখন আমি বলবো এই আমার পিসিআর টেস্টটা স্পেসিফিক। কিন্তু যদি বুঝছো? স্মল অ্যামাউন্টের কারণে এটা ডিটেক্ট করতে না পারে তাহলে হচ্ছে এটা সেন্সিটিভিটি কম। সেন্সিটিভিটি কম। আর যদি ক্রস রিঅ্যাকশনের জন্য, ধরো করোনা ভাইরাস ডিটেক্ট করার কথা, এটা করোনা ভাইরাসের সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকেও তোমার রিকগনাইজ করে ফেলে, তখন আমি বলবো তার স্পেসিফিসিটি কম। বোঝা গেছে? জি স্যার। এই তো এরপরে কিছু ডেফিনেশন, এগুলো আসলে তোমার প্র্যাকটিক্যালের পার্ট। তোমাদের প্র্যাকটিক্যাল যেহেতু এখানে নাই, এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। তো ঠিক আছে, দাও পরীক্ষা কালকে। এবং ভাইভা কবে থেকে? 8 8 তারিখে তারিখ স্যার। থেকে। 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, দাও ঠিক মতো পরীক্ষা। স্যার স্যার এই যে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড এই স্যাম্পল গুলো একটু বলে দিবেন? এই জিনিসগুলা? জি স্যার। আচ্ছা, কন্ট্রোল কি? কার কি আইডিয়া কন্ট্রোল কি? স্যার একটা স্যাম্পল বা কোনো কিছুর পিউরিটি মেনটেন করা। আচ্ছা, মনে করো তুমি একটা অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা অ্যানালিটিক্যাল মেথড ইউজ করতেছো, যেটা দিয়ে ধরো আমার ব্লাড গ্লুকোজ লেভেল 6.5। তুমি ওই মেথড বা ওই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে তোমাকে 6.5 পেতে হবে। তা তুমি তার মানে ওই মেশিনের একটা মেইনটেনেন্স এর ব্যাপার আছে, বা ওই মেশিনটা যে 6.5 দিবে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। তো তখন তুমি একটা কন্ট্রোল ম্যাটেরিয়াল ইউজ করবা। কন্ট্রোল ম্যাটেরিয়ালটা কি? কন্ট্রোল হচ্ছে সেই জিনিসটাই যেটার কনসেন্ট্রেশনটা তোমার নোন থাকে। ধরো ধরো তোমার কাছে একটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজটা হচ্ছে ওখানে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা হচ্ছে 6.5। তো তুমি যখন ওই সলিউশনটা রান করবা, তখন তোমার যদি 6.5 আসে, তখন তুমি বুঝতে পারবা যে তোমার মেথড ঠিক আছে অথবা তোমার মেশিন ঠিক আছে। তা তুমি এই যেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছো সেটাই হচ্ছে কন্ট্রোল। তাহলে কন্ট্রোলটা কি? কন্ট্রোলের জাস্ট একটা পয়েন্টই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটার কনসেন্ট্রেশনটা নোন হতে হবে। তো এটার সাথে ক্যালিব্রেশনের ডিফারেন্সটা কি, বা ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালের ডিফারেন্সটা কি? কি ডিফারেন্স? স্যার কন্ট্রোলের ইয়েটা স্ট্যান্ডার্ড হবে না, আর এটা স্ট্যান্ডার্ড হবে। ডিফারেন্স আসলে খুব বেশি কিছু না। এইটাও আসলে তোমার কনসেপ্ট, মানে প্রথম মিলটা যেটা হচ্ছে এটার কনসেন্ট্রেশনটাও তোমার নোন হতে হবে। বাট এই ক্যালিব্রেশনটা আমরা ব্যবহার করতেছি তোমার মেথড অথবা মেশিনটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে।
মনে করো তুমি কন্ট্রোল দিয়ে তুমি কন্ট্রোলের কনসেন্ট্রেশন ধরো আমি বলছিলাম কত 6.5, তুমি এই কন্ট্রোল ম্যাটেরিয়ালটা রান দিয়ে তুমি পাইলা 6.5 পেলা না, ডিফার করলো, তখন তোমার মেশিনটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। করার জন্য তুমি তখন ক্যালিব্রেশন ম্যাটেরিয়াল ইউজ করবা। ক্যালিব্রেশন ম্যাটেরিয়াল ইউজ করে ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশনটাও নো 6.5। তো ওইটা যখন তুমি ইউজ করে যেই রেজাল্টটা পাবা, সেই রেজাল্টটা যদি তুমি ধরো ডেভিয়েটেডও পাও, ধরো 6.1ও পাও, মেশিনটাকে সে কনভার্ট করে এই ভ্যালুটাকেই 6.5 হিসেবে ধরবে। আমি মনে হয় বোঝাইতে পারিনি, তাই না? আমি মানে আবার বলতেছি। স্ট্যান্ডার্ডটাকে ও হচ্ছে পিছাই দিবে, আচ্ছা, মানে deviate মনে করে করো নিয়ে যাবে। মনে করো তোমার কাছে একটা স্যাম্পল আছে, কন্ট্রোল একটা ম্যাটেরিয়াল আছে, কন্ট্রোল ম্যাটেরিয়াল, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 5, তুমি জানো 5, তুমি এই স্যাম্পলটা রান দিলা, তুমি রান দেওয়ার পর তুমি ভ্যালু পেলা, মেশিনে ভ্যালু পেলা 5, তার মানে হচ্ছে তোমার মেশিনটা ঠিক আছে। তো এই যে মেশিনটা ঠিক আছে কি নাই তুমি টেস্ট করতেছো, এই টেস্টটা করার জন্যই তোমার হচ্ছে কন্ট্রোল ম্যাটেরিয়াল। তো কন্ট্রোল ম্যাটেরিয়ালের অ্যাকচুয়ালি তাহলে ক্রাইটেরিয়া একটাই, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন হতে হবে জানা। আচ্ছা, এবার আবার অন্য দিক থেকে চিন্তা করো, তুমি কন্ট্রোল ম্যাটেরিয়ালের কন্ট্রোলের কনসেন্ট্রেশন তুমি জানো 5, কিন্তু তুমি রান দিলা, রান দিয়ে পেয়ে গেলা হচ্ছে 4, তুমি পেলা 4, তার মানে হচ্ছে তোমার মেশিনটা ঠিক নাই অথবা তোমার প্রসিডিউরটা ঠিক নাই, কোনো একটা প্রবলেম আছে। তখন তুমি আনবা ক্যালিব্রেশন ম্যাটেরিয়াল। ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন মনে করো তোমার জানা সেটা হচ্ছে 5, সেটাও 5, তুমি ওটা রান দিলা, ওটা রান দেওয়ার পর ও করবে কি, এই ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালটার কাজ হচ্ছে তার যেই এটা রান দেওয়ার পরও তার তো একটা ভ্যালু জেনারেট হবে, তাই না? সেটা 4ও হইতে পারে 5ও হইতে পারে। তো যেই ভ্যালুটাই জেনারেট হবে, সে ওই জেনারেটেড ভ্যালুটাকে মাথায় না নিয়ে যেই ভ্যালুটাই জেনারেট হবে সেটাকে কনভার্ট করে নিবে, কনভার্সন ফ্যাক্টর বা যে কোনো কিছু দিয়ে গুণ করে ভাগ করে সে ওটাকে কনভার্ট করে নিবে 5-এ, কারণ তার এই রেজাল্টটা হওয়ার কথা ছিল 5। তো আলটিমেটলি এখানে ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালটা যেটা করতেছে সেটা হচ্ছে এটা মেশিনের ভ্যালুটাকে বা মেশিনের মেথডটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছে। মানে স্যার ওই যে আমরা ডিজিটাল ওয়েট মেশিনে কোনো একটা ওয়েট দেওয়ার হ্যাঁ, পরে হ্যাঁ, জিরো করে নেই এরকম। জিরো করে নিই, তো জিরো করে নেই, অথবা অনেক সময় দেখবা যে জিরো করার পরও তুমি দাঁড়ানোর পর সেটা জিরো থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওই চেঞ্জ ভ্যালুটাকেই আমি জিরো ধরে নিচ্ছি। আচ্ছা, তাই মানে করি আমরা না যদি আমি? কোনো মগে ওয়েট মাপতে চাই তাহলে মগটা আগে ওয়েট মেশিনের উপর রাখি, তারপর সেটা জিরো করে নিয়ে তারপর পানি দিই, এরকম হ্যাঁ, কিছু? আচ্ছা, তো এরকম কিছুই, বাট ডিফারেন্সটা আসলে এটাই, মানে কন্ট্রোল ম্যাটেরিয়ালটা আমি শুধু জাস্ট ভ্যালুটা দেখতেছি, অবজার্ভ করতেছি, ক্যালিব্রেশনটা দিয়ে আমি আসলে মেশিনটাকে মানে ওটাকে জিরোতে ক্যালিব্রেট করে নিচ্ছি বা জিরোতে কনভার্ট করে নিচ্ছি। মনে করো জিরোতে কনভার্ট করা কি, মনে করো আমি যেটা বললাম যে আমার ক্যালিব্রেশন ম্যাটেরিয়াল কনসেন্ট্রেশনটা আসার কথা 5, কিন্তু চলে আসলো 4। এখন 4কে 5-এ কনভার্ট করতে হলে তোমার কি করতে হবে? গুণ করতে তোমার হবে একটা হচ্ছে যে কনভার্সন ফ্যাক্টর দিয়ে তোমার একটা কনভার্সন ফ্যাক্টর বের করতে হবে, যেটা দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে 5। সম্ভব না এটা? ধরো 4কে যদি 1.1 বা 1.17 বা 1.15 দিয়ে গুণ করো, সেটা কি 5-এ কনভার্ট হবে? হ্যালো, তো তারকে 1.25 দিয়ে করলে হ্যাঁ, পারবে। সাপোজ এরকম কোন একটা ভ্যালু দিয়ে যদি তুমি গুণ করো, তাইলে সেটা তো 5-এ কনভার্ট করা সম্ভব, তাই না? জি স্যার। তো ক্যালিব্রেশনের কাজটা হচ্ছে এটাই, তোমার মেশিনের ভ্যালুটাকে মেশিনে যেই রেজাল্টটা জেনারেট করতেছে সেই জেনারেটেড ভ্যালুকে একটা কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করে সেটাকে আলটিমেটলি 5 বানায় নিতে হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ক্যালিব্রেশনের কাজ। তো কন্ট্রোল আর ক্যালিব্রেশনের মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে, ক্যালিব্রেশনটা দুইটাই তোমার নোন কনসেন্ট্রেশন, শুধু একটা ইউজ করা হয়েছে মেশিনটা কাজ করতেছে কি করতেছে না সেটা ডিটেক্ট করতে, আর ক্যালিব্রেশনটা ইউজ করা হচ্ছে
মেশিনটা যদি কাজ না করে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে, মেথডটাকে স্ট্যান্ডার্ডাইজেশন, বাট দুইটা অ্যাকচুয়ালি মানে থিওরিটিক্যালি একই জিনিস। আচ্ছা স্ট্যান্ডার্ড কি? আচ্ছা বোঝা গেছে ওটা? Yes, sir. স্যার আচ্ছা স্ট্যান্ডার্ড কি? এই Yes, sir. জিনিসগুলো আসলে বোর্ড টোড ছাড়া বা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝানোটা অনেক কঠিন। আচ্ছা স্ট্যান্ডার্ড কি বলো? যেটার Concentration কনসেন্ট্রেশন আমাদের known, sir. যেটার কনসেন্ট্রেশনটা আমাদের নোন। তুমি কয়দিন আগে ফটোমেট্রি পড়ছো তাই না? ফটোমেট্রিতে আননোনের কনসেন্ট্রেশন বের করার জন্য তুমি নোনের কনসেন্ট্রেশনটা নিয়ে তুমি ক্যালকুলেট করছো। এই যে নোনের কার নোন কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন, তো ওইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তা তুমি একটা আননোনের কনসেন্ট্রেশন বের করার জন্য তুমি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছো, নোন কনসেন্ট্রেশনের যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছো সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ব্ল্যাঙ্ক কি? Composition যেটা স্যার যেটা মেজার করবো ওইটা আচ্ছা আমাদের সব কোলোরিমিটার ingredient তোমরা থাকে। কেউ দেখছো? তোমরা কোলোরিমিটার দেখছো? না স্যার। কোলোরিমিটার দেখোই নাই। আচ্ছা কোলোরিমিটার এটা জাস্ট থিওরিটা জেনে রাখো। আমরা ধরো গ্লুকোজ মেজার করব, গ্লুকোজ মেজার করার জন্য আমি 3টা টেস্ট টিউব নিই। 3টা টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউব থাকে পুরা খালি, আরেকটা টেস্ট টিউবে আমি আর বাকি 2টা টেস্ট টিউবে আমি রিএজেন্ট দিই। রিএজেন্ট দিয়ে একটা টিউবে আমি রিএজেন্টের সাথে দেই হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটা টিউবে আমি দেই রিএজেন্টের সাথে স্যাম্পল। ঠিক আছে? তো আমার তাহলে 3টা টেস্ট টিউব রইলো। 3টা টেস্ট টিউবের তাহলে কম্পোজিশন কি হইলো? একটাতে হলো রিএজেন্ট প্লাস স্যাম্পল, আরেকটাতে হলো রিএজেন্ট প্লাস স্ট্যান্ডার্ড, আরেকটা রয়ে গেল ব্ল্যাঙ্ক। ঠিক আছে? এইবার হচ্ছে মেশিনটা যখন আমি কোলোরিমিটারটা যখন অন করব, কোলোরিমিটারের যেই কি বলে ওটাকে, ওই যে কাটা নড়ে যে, এটাকে কি গ্যালভানোমিটার বলে? Galvanometer, yes, sir. এই গ্যালভানোমিটারকে আমি জিরোতে সেট করব। জিরোতে সেট করার জন্য আমি কি করব, ওই ব্ল্যাঙ্কটা আমি যেই স্লট আছে ওই স্লটের মধ্যে ব্ল্যাঙ্কটা রাখবো। রাখার পর মেশিনের যেই ভ্যালুটাই আসবে সেই ভ্যালুটাকে আমি রেগুলেট করে সেটা জিরোতে নিব। তো ব্ল্যাঙ্ক, এটাই হচ্ছে আমার ব্ল্যাঙ্কের কাজ। ব্ল্যাঙ্কের কাজ তাইলে কি, যদি কোনো এই নন স্পেসিফিক কোনো রিডিং থাকে বা নন স্পেসিফিক কোনো চেঞ্জ থাকে সেটাকে আমার জিরোতে কনভার্ট করে নেওয়া, বা মেশিনটাকে আমার কি বলা, যদি নন স্পেসিফিক Neutral কোনো করে ফেলা, sir. নিউট্রাল করে নেওয়া, এটাই হচ্ছে আমার ব্ল্যাঙ্কের কাজ। তো ব্ল্যাঙ্ক আসলে কয়েক ধরনের হতে পারে। আমি ধরো সেটা তোমার কমপ্লিট ব্ল্যাঙ্ক হতে পারে অথবা রিএজেন্ট ব্ল্যাঙ্ক হতে পারে। তার মানে রিএজেন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এখানে সবকিছু থাকবে, মানে রিএজেন্ট থাকবে কিন্তু রিয়াকশন হওয়ার মতো অন্য কোনো কিছু থাকবে না, মানে কোনো অ্যানালাইট থাকবে না। তার মানে হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড থাকবে না বা কোনো স্যাম্পল থাকবে না। এই ধরনের ব্ল্যাঙ্কে আমি বলতেছি রিএজেন্ট ব্ল্যাঙ্ক। প্র্যাকটিক্যাল করলে তোমরা এটা আসলে আর একটু ক্লিয়ার হবে। এটা আসলে এইভাবে মুখে মুখে বলাটা কঠিন। তো এই হলো তোমাদের এই কার্ড। Sir, blank sample আর blank reagent কি সেম জিনিস, স্যার? ব্ল্যাঙ্ক স্যাম্পল ব্ল্যাঙ্ক আসলে ইউজ করি না আমি। স্যাম্পল ব্ল্যাঙ্ক চাইলে ইউজ করা যেতে পারে, জিনিসটা সেম। মানে হচ্ছে তুমি স্যাম্পল ব্ল্যাঙ্ক বলি হচ্ছে জাস্ট স্যাম্পল আসছে কিন্তু কোনো রিয়াকশন করার মতো আর কোনো কম্পোনেন্ট নাই। রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক বলতে শুধু রিয়েজেন্ট আসছে কিন্তু রিয়েজেন্টের সাথে রিয়াকশন করবে যে স্যাম্পলটা বা যে অন্য কোনো কিছু, সেই জিনিসটা নাই। তো আমরা আইডিয়ালি ব্যবহার করি আসলে কমপ্লিট ব্ল্যাঙ্ক অথবা রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক। স্যাম্পল ব্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি না, কারণ না করার কারণ হচ্ছে আমরা ফটোমেট্রিতে কি পড়ছিলাম, ওই যে সাবস্টেন্স মাস্ট বি কালার্ড অথবা ক্যান বি প্রডিউস কালার ডেরিভেটিভস। তো যেই সাবস্টেন্সটা আগে থেকেই কালার্ড, সেই কালার্ড স্যাম্পলটা তুমি যখন মেশিনটাকে জিরোতে সেট করতে দিবা সেটা তো আসলে হবে না, কারণ স্যাম্পল নিজেই তো কালার। তো যাই হোক,
এগুলা আসলে মুখে মুখে বলাটা খুব কঠিন। এগুলা তুমি মেশিনের সামনে মানে কোলোরিমিটারে গিয়ে তুমি যখন করবা তখন তুমি মানে করে দেখলে তখন তুমি জিনিসগুলা বুঝবা। তো ঠিক আছে, তাইলে কালকে তো 10টা থেকে পরীক্ষা, তাই না? জি আবার জি স্যার স্যার 10:30 তে আবার স্যার স্যার অ্যানাটমি ক্লাস আছে, এটা প্র্যাকটিসের জন্য কিভাবে হবে? কিছু স্যার কয়টা কিছু থেকে? এমসিকিউ দিতেন স্যার। 10:30 তে আবার অ্যানাটমি ক্লাস আছে স্যার। 10:30 তে অ্যানাটমি ক্লাস আছে। ইয়েস স্যার। কিন্তু আহ কালকের রুটিন শিডিউলে কি, কালকে কি মঙ্গলবার না? স্যার শিডিউল রুটিনে কি এই টাইমটাতে বায়োকেমিস্ট্রি ক্লাস থাকার কথা না? তাহলে আমরা স্যার 12টার সময় তাহলে শিফট করতে পারি স্যার। এটা তো আসলে আমাকে বলে লাভ নেই। আমার এটা সেন্ট্রালি মানে মনে করো আমাদেরকে নোটিশ দিছে, তোমাদের যদি ওই অ্যানাটমি ক্লাসটা থাকে তোমাদের এটা ডিপার্টমেন্টাল হেডকে বলা উচিত ছিল, বা তোমাদের স্যার ওই 10:30 থেকে স্যার বায়োকেমিস্ট্রি হওয়ার কথা ছিল 10:30 থেকে স্যার। বায়োকেমিস্ট্রি হওয়ার কথা ছিল, 10টা থেকে বলছিল 10:30 তো গ্যাপ টাইম ছিল তোমার, তাই না? এটা তো কোনো ক্লাস হওয়ার কথা ছিল না। তুমি আমাদের আমার মনে হয় কি 12টা অ্যানাটমি হবে, তার আগে ফাঁকাই থাকে। আমার মনে হয় কি তুমি অ্যানাটমিতে একটু কথা বলো, বলো যে কালকে আমাদের 10টা থেকে 11টা পর্যন্ত একটা পরীক্ষা আছে, এটা বললে ওরাই ক্লাসটা রিশাফল স্যার। করে ম্যাডাম নেবে। বলছিলেন যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন, অসুবিধা হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হইলোই। তো ঠিক আমাদের আছে, দাও নরমালি স্যার পরীক্ষা। মঙ্গলবারে ক্লাস হয় না আর কি স্যার। না স্যার তোমাদের ক্লাস হয় ভাইভাটা স্যার। তোমাদের ভাইভাটা ঈদের পরে হওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ জি স্যার, ওইটা হলে ভালো এখানে ছিল একটা স্যার, কারণ স্যার পসিবিলিটি আছে। অ্যাকচুয়ালি পসিবিলিটি না, ঈদের পরেই মনে হয় হবে। কারণ এখানে আসলে 10 তারিখে তোমাদের একটা গ্রুপের ভাইভা পড়ে গেছে, যেটা আসলে সরকারি ছুটি, 27শে রোজার, সবে কত রেডি আছে? সবে কদরের। তো এই ছুটিটা পড়ে যাওয়াতে মানে এটা একটা ঝামেলা। তো এটা পিছাইতে গেলে আসলে এমন অবস্থা যে ঈদের আগের দিন পরীক্ষা নিতে হয়, তো এটাও আসলে লজিক্যাল না। তো মানে পসিবিলিটি আছে, এখনো পসিবিলিটি আছে পরীক্ষার ভাইভাটা পিছায় যাওয়ার। তো তারপরও নোটিশ না পাওয়া পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না। মানে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কোনো নোটিশ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাই জানতে হবে যে পরীক্ষা 8 তারিখ থেকেই। ভাইবাটা কখন হতে পারে স্যার? ভাইভাটা কেন 10টা থেকে বলা হয়েছে না? 10 AM 10টা অনওয়ার্ডস। থেকে স্যার। ইয়েস স্যার 10টা হ্যাঁ থেকে। হ্যাঁ, 10টা থেকেই তাহলে ঠিক আছে, তাহলে দাও পরীক্ষা দাও। থ্যাংক ইউ স্যার। স্যার প্র্যাকটিসের আসসালামু আলাইকুম স্যার। যদি থ্যাংক স্যার ইউ। কিছু অবজেক্টিভ দিতেন স্যার পিডিএফ আকারে ভালো হতো স্যার আমাদের। বুঝি না, স্যার কি আপনার বলো? অবজেক্টিভ ভালো হয় স্যার, যদি শোনো প্র্যাকটিসের জন্য কিছু শোনো পিডিএফ অবজেক্টিভের আকারে জন্য আমাদের যেটা করবা, আমি তো ওই যে তোমাদের কিছু বই পাওয়া যায় কোশ্চেন ব্যাংক, তোমরা তো দেখলাম কোশ্চেন ব্যাংক নিজেরাই বানাই নিচ্ছ। বাট নিজেরা বানানো না, মানে ধরো সাখাওয়াত বা নামগুলোও তো আমার ঠিক খেয়াল নাই। সাখাওয়াত ম্যাট্রিক্স আছে, এটা আমি জানি, যেটাতে তোমার রিটেন কোশ্চেন গুলা আছে এমসিকিউ, লাস্ট প্রফের এবং যত এমসিকিউ আছে সব এমসিকিউ গুলা ওখানে আছে। তোমরা ওগুলা একটু সলভ করো না কেন? ওগুলা সলভ করলেই তো হয়ে যায়। আমাদের কাছে ওই বইগুলো নাই স্যার। বইগুলা নাই, এই বইটা কিনে নিবা। মানে ওই বইটা কিনে নেওয়ার আরেকটা কারণ আছে, ওই কোশ্চেন ব্যাংক গুলোও ইম্পর্টেন্ট। মনে করো কোন কোশ্চেনটা, কোনো কোশ্চেনে 1 স্টার দেয়া, কোনো কোশ্চেনে 3 স্টার দেয়া, তো কোনোভাবেই এই স্টার দেয়া কোশ্চেন গুলা ছাড়া যাবে না। মানে এগুলা এত ইম্পর্টেন্ট আর কি, মানে এই জিনিসগুলা বোঝারও ব্যাপার আছে। তোমরা তাহলে চাইলে তো তোমরা এখনো জোগাড় করে নিতে পারো, কারণ এখন তো মনে হয় হোম ডেলিভারিও দেয় নীলক্ষেতে অনেক বইয়ের দোকান। ইয়েস স্যার। তো এগুলা জোগাড় করে ওগুলা সলভ করবা। ঠিক আছে, তাইলে ভালো থাকো, পরীক্ষা দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।